আমরা দেখেছিলাম গত 9 ফেব্রুয়ারি বাদুড়িয়া থেকে এক ব্যক্তি তার খোঁজ পাওয়া যায়নি। এসআইআর এর নথি দিতে গিয়ে তারপর থেকে তিনি তার খোঁজ পাওয়া যায়নি বলে অভিযোগ উঠছিল এবং সেই ঘটনাতে এবার নতুন তথ্য, ভোটারকে অপহরণ করে খুন বিএলওর। বাদুড়িয়ার ঘটনায় নয়া মোড়, গ্রেফতারির পর খুনের কথা স্বীকার বিএলওর। জেরায় মেলে টুকরো টুকরো দেহের হদিশ। খাল ব্রিজের তলা থেকে উদ্ধার হয়েছে সেই প্যাকেটে ভরা দেহাংশ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপম, কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, যে তথ্য উঠে আসছে যে সেই বিএলও তিনি নাকি খুন করেছেন, কিন্তু কেন তিনি খুন করলেন? এই ব্যক্তির সঙ্গে তার আগের কোনো পরিচয় তিনি কি ছিলেন? এই খুনের কারণটা কি, পুলিশ কি বলছে এখনো পর্যন্ত? দেখো, এখানে সব থেকে বড় প্রশ্ন অনিন্দিতা, যে এই যে বিএলও রেজাউন হাসান মন্ডল, তার সঙ্গে এই যে নাসির আলী, এর তো একই এলাকায় তাদের বাড়ি, এবং এই যে নাসির আলীকে সে নিজেই ফোন করে এই ইয়ারের পরিচয় দিয়ে সে ফোন করে ডেকেছিল এবং তারপরে থেকে সে নিখোঁজ থাকে। তারপরে তার বাইক উদ্ধার হয় এবং তারপরে এলাকায় বিক্ষোভ হয় এবং তারপরে গত পরশুদিন এই রেজাউন হাসান মন্ডল সহ আরো একজন তার সঙ্গীকে গ্রেপ্তার করে এবং তারপরে তাদেরকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ পরে আদালতের থেকে তাদেরকে 10 দিনের জেলে পুলিশি হেফাজতে নেওয়ার পর গতকাল সারা রাত বারদুরিয়ার বিভিন্ন এলাকায় ঘুরে বিভিন্ন নদী খাল বিলের থেকে একাধিক প্যাকেট ভর্তি দেহের, নাসির আলীর যে দেহের অংশ, সেই দেহের অংশ বের করে এবং শুধু দেহের অংশ মানে মাথা, দেহ, হাত, পা সব টুকরো টুকরো করে তাকে কাটা হয়েছে এবং সেই দেহ তোলার পরে কিন্তু এলাকায় কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে এই যে রেজাউন হাসান মন্ডলের ওপরে, এই যে বিএলওর ওপরে। এলাকার থেকে সূত্রে যেটা খবর, যে এই যে রেজাউন যে এদের সঙ্গে বহু পূর্ব পরিচিত, তারা বন্ধু সম্পর্ক ছিল ছোটবেলার থেকে। তবে এই যে নাসির আলীর যে পুত্র, যে সন্তান, সেই সন্তানকে কিন্তু গত 1 বছর আগে পড়াতো, সেই পড়ানোকে কেন্দ্র করে তার বাড়িতে যেত, তার বাড়িতে যাতায়াত ছিল। এই যে বাড়িতে যাতায়াতের ফলে তাদের সম্পর্কের ভেতরে কি কোনো রকম কোনো জটিলতা সৃষ্টি হয়েছিল যার জন্য এই খুন, নাকি কোনো আর্থিক লেনদেন, নাকি কোনো অন্য প্রেমের সম্পর্ক? এই বিভিন্ন বিষয়গুলো কিন্তু উঠে আসছে এবং এই বিষয়গুলো কিন্তু নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং শুধু এই যে দুজনকে গ্রেপ্তার করেছে এই দুজন না, এর সঙ্গে আরো কয়েকজনকে, এই যে নৃশংস খুন, এই খুনের ঘটনায় জড়িত থাকার জন্য আরো কয়েকজনকে কিন্তু পুলিশ খুঁজে বেড়াচ্ছে এবং এলাকা কিন্তু থমথমে। এলাকায় পুলিশ মোতায়েন করেছে এবং বিএলও যে বাড়ি, সেই বাড়িকেও কিন্তু পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে। পুলিশি তদন্তে ঠিক কোন কোন তথ্য উঠে আসে? ধন্যবাদ অনুপম। দেওয়াল লিখন মোছার অভিযোগে বিক্ষোভ, হালতুর রামলাল বাজারে বিজেপির বিক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে দেওয়াল লিখন মোছার অভিযোগ। 105 নম্বর ওয়ার্ডে গতকাল টিএমসি বিজেপির বচসা। গতকাল রাতেও বচসা এবং তারপর আজ সকালেও দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়। এখন ঠিক কি পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, ঠিক কি ঘটনা এবং আজ সকাল থেকে কি রকম পরিস্থিতি, এখন কি সিচুয়েশন? একদমই, গতকাল রাতে একবার উত্তেজনা হয়েছিল এবং আজ সকালে পরিস্থিতিটা আরও তীব্র, অর্থাৎ তৃণমূল এবং বিজেপির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই যে বিতর্কিত যে দেওয়াল, সেই দেওয়াল এবং সেই দেওয়ালে আমরা যদি একটু পুরনো দেওয়ালের লেখাগুলো দেখাই, যে সেখানে তৃণমূল কংগ্রেসের যে নাম লেখা রয়েছে, তৃণমূল কংগ্রেসের যে হোয়াইট ওয়াশ করা আছে, এখানে এই বিজেপির যে দেওয়াল লিখন হচ্ছিল বলে অভিযোগ এবং যিনি বাড়ির এই মুহূর্তে বাড়িতে দেখভাল করেন তিনি রয়েছেন। আপনার নামটা যদি একটু বলেন। ইলা মুখার্জি। ইলা মুখার্জি, এখানে এর আগে কোন দলের লোক লিখেছে? দাদাই লিখতো, তৃণমূলই লিখতো আমাদের। বড় বড় মানে তৃণমূল, আমাদের বাড়ি এইটা। আমরা পারমিশন কাকে দিয়েছে? হ্যাঁ,
তৃণমূলকে দিয়েছি আমরা পারমিশন দিচ্ছি। অর্থাৎ বাড়ির যারা রয়েছেন তারা তৃণমূলকে দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণ আগে পর্যন্ত প্রায় ধস্তাধস্তি বচসা বা কারো কারো একটু যে আচড়াআচড়িও হয়েছে, দু একজন আহত হয়েছেন। এসে থামালেন আপনি, কি পরিস্থিতির মধ্যে হয়েছিল? বিষয়টা হচ্ছে যে নির্বাচন কমিশনের একটা গাইডলাইন আছে যে যে দেয়ালে লিখুক সে দেয়ালে পারমিশন নিয়ে লিখতে হয়। যথারীতি আমরা বহু বছর ধরে দেয়াল লিখি এবং আমাদের বাড়ির যারা মালিক তাদের পারমিশন নিয়ে আমরা লিখি। ওরা বিভিন্ন জায়গায় রাত্রিবেলায় কিছু বহিরাগত লোকজন বাইকে করে আসছে, এসে রাতারাতি চুনকাম করছে, দেয়াল লিখে দিয়ে চলে যাচ্ছে। ঠিক এইরকম একটা ঘটনা রামলাল বাজারে গতকাল ঘটেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার এখানকার যারা আমাদের যারা দলের ছেলেরা আছে বলছে আমাদের দেয়াল লিখতে দেবো কেন, ওরা সে দেয়ালটা মুছে দিয়েছে। বেশ কিছু কাগজ দেখাচ্ছেন যে সেখানে সই করা, কিন্তু বিজেপির তরফে একটু আগেই আমরা কথা বললাম, অভিযোগ যে আপনারা সই করার নিয়ে, অথচ কাগজ আছে একটা কথা, সব সই করা আছে। এইবারে আচ্ছা ওরা যে অভিযোগ, আমি একটা কথা বলি, কি অভিযোগ সে তো মানুষ অভিযোগ করবেই, কিন্তু নিয়ম হচ্ছে বাড়ির মালিকের পারমিশন নেওয়া, বাড়ির মালিকের পারমিশন নেওয়া, যাদের দেয়াল এটা নেওয়া কি নেওয়া নয়, তা তাদের কি পারমিশন নিয়েছে? এই তো বাড়ির মালিকরা দাঁড়িয়ে আছে, তাদের তো কারোর কাছে পারমিশন নেয়নি। কেন নেয়নি? তাহলে ও হচ্ছে জামাই। এইবার যথারীতি কালকে রাত্রি 12টা পর্যন্ত এখানে হুলিয়া চলেছে, 20-25টা বাইক, তাতে প্রচুর লোকজন ডান্ডা ঝান্ডা নিয়ে এসে তারা এখানে হুলিয়া করেছে। অর্থাৎ অভিযোগ এবং পাল্টা অভিযোগ চলেছে, এবং আমরা বাড়ির যারা লোক রয়েছেন তাদের অভিযোগ আমরা দেখাচ্ছিলাম। এবং এই কিছুক্ষণ আগে পর্যন্ত এই রামলাল বাজারের রাস্তা জুড়ে তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা হাতাহাতি পর্যায়ে চলে গিয়েছিল। এখন পরিস্থিতি, পুলিশ এসছে, কিছুটা পরিস্থিতি শান্ত রয়েছে। তবে দেওয়াল দখলকে কেন্দ্র করে রামলাল বাজারে তৃণমূল এবং বিজেপির যে রাজনৈতিক উত্তাপ, বিধানসভা নির্বাচনের অনেক আগেই এই দেয়াল লেখাকে কেন্দ্র করে এই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে রামলাল বাজারে। ধন্যবাদ বিশ্বজিৎ। পূর্ব কলকাতায় আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত জলাভূমি, এই জলাভূমি বুঝিয়ে দেদার বেআইনি নির্মাণ, এ নিয়ে ফের জল গড়িয়েছে পরিবেশ আদালতে। কেন জলাভূমি ভরাট রোখা যায়নি? পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতের। 1 মাসের মধ্যে তাদের জবাব তলব। নরেন্দ্রপুরের নাজিরাবাদে পূর্ব কলকাতা জলাভূমির বিস্তীর্ণ অঞ্চল। এই জলাভূমিতেই দেদার বেআইনি নির্মাণ, এ নিয়ে একের পর এক এফআইআর, অভিযোগ, তা সত্ত্বেও কোনো পদক্ষেপ করা হয়নি। বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে ফের জল গড়ালো পরিবেশ আদালতে। 2রা ফেব্রুয়ারি মামলা করেন হাওড়ার পরিবেশ কর্মী অঙ্কুর শর্মা। 5ই ফেব্রুয়ারি মামলার শুনানিতে কড়া পর্যবেক্ষণ পরিবেশ আদালতের। পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পঞ্চায়েত বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, বিদ্যুৎ পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। আদালতের প্রশ্ন, কেন জলাভূমি ভরাট রোখা যায়নি? কেন আগুন লাগার ঘটনার আগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি? 1 মাসের মধ্যে সব পক্ষকে জবাব দিতে নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত। এই খেয়াদাহা 2 গ্রাম পঞ্চায়েত, যার মধ্যে এই ওয়েটল্যান্ডটা পড়ছে, এর আগেও আমি একটা মামলা করেছিলাম গ্রিন ট্রাইব্যুনালের সামনে, দ্যাট ওয়েটল্যান্ডগুলো বুঝিয়ে কনস্ট্রাকশনগুলো করা হচ্ছে। শুনানি দিন সব ডিপার্টমেন্টের প্রশ্নটা উঠেছে, আর সব ডিপার্টমেন্ট কাছে নোটিশ অনারেবল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অর্ডার মধ্যে দিয়েছে কি সব ডিপার্টমেন্ট কাছে নোটিশ ইস্যু করেছেন, আর ওর মধ্যে বলা হয়েছে কি 1 মাস মধ্যে সব ডিপার্টমেন্ট নিজের রেসপন্সটা ফাইল করবে। এই দেখুন, এটা নরেন্দ্রপুরের নাজিরাবাদের স্যাটেলাইট ছবি। 1985 সালে নরেন্দ্রপুরে খেয়াদহ এলাকায় তখন বিস্তীর্ণ জলাভূমি। এরপরে ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে। জলাভূমিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ। যত দিন গেছে ততই জলাভূমি বুঝিয়ে করা হয়েছে বেআইনি নির্মাণ।
এবার দেখুন 2025-এর ছবি। ভালো করে দেখুন, 1985 সালে পূর্ব কলকাতা জলাভূমি ছিল সবুজে সবুজ, আর এখন 2026-এ সেখানে একের পর এক নির্মাণ। এ নিয়ে 350-র বেশি এফআইআর হয়েছে, তবু কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এও অভিযোগ 2021-এর পরে থানায় আর অভিযোগই জানায়নি পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি নিয়ারলি ডিফাঙ্কড হয়ে গেছে। তারা আছেন কাস্টোডিয়ান, এই ওয়েটল্যান্ডদের কাস্টোডিয়ান, আর তাদেরকে স্পেশালি স্ট্যাচুট ক্রিয়েট করেছে সো দ্যাট এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডকে রক্ষা করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি রক্ষা করার কোনো জায়গাই নেই। ওনারা এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে, ওনার নোজ টিপে এনক্রোচমেন্ট হচ্ছে, কিন্তু ওনারা কিছুই করছেন না। পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড কর্তৃপক্ষ সহ একাধিক দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবেশ আদালত। হিরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। সমকামী প্রেম তাই সংসারে ইতি। স্বামী সন্তান ছাড়লেন বীরভূমের ইন্দ্রাণী। নতুন সংসার পাততে প্রীতি কুমারীর সঙ্গে রওনা বিহারে। তার আগে রামপুরহাট আদালতে করলেন মিউচুয়াল ডিভোর্সের আবেদন। ইনি বীরভূমের ইন্দ্রাণী দালাল, পাশে বিহারের প্রীতি কুমারী। দুজনেই সমকামী, প্রেমের সম্পর্ক। সেই টানেই 4 বছরের সংসার ছাড়লেন ইন্দ্রাণী। বাড়িতে স্বামী এবং 3 বছরের ছেলে। তাদের ছেড়ে বিহারের প্রীতির সঙ্গে সংসার পাততে চান, তাই রামপুরহাট আদালতে করলেন মিউচুয়াল ডিভোর্সের মামলা। এরপর প্রীতির হাত ধরে বিহারে রওনা। ডিসিশনটা নিলাম কারণ আমি একজন সমকামী। আমার বাড়ি থেকে মেনে নেয়নি, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। আমরা 5 বছর সংসার করলাম। আমি ভাবলাম যে হয়তো আমার কোনো মনের ভুল হতে পারে, এটা আমাকে মানসিক রোগের ডাক্তারও দেখানো হয়েছিল। আমি কোনোভাবেই পারছিলাম না থাকতে ওর সঙ্গে। তো এর সঙ্গে আমার 2 বছর আগে পরিচয় হয়। তো আমি ডিসিশন নিই যে ওর সঙ্গে আমি এবার বিয়ে করব, মানে চলে যাব। বীরভূমের মারগ্রামের বাসিন্দা ইন্দ্রাণী। 4 বছর আগে এলাকারই এক যুবকের সঙ্গে বিয়ে হয়। তাদের 3 বছরের ছেলেও রয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রীতির সঙ্গে আলাপ ইন্দ্রাণীর। আলাপ থেকে বন্ধুত্ব, সেখান থেকে প্রেম। সেই প্রেমের টানে সংসার ছাড়ার সিদ্ধান্ত নেন ইন্দ্রাণী। ঠিক করেন প্রীতির সঙ্গে বিহারে চলে যাবেন, নতুন সংসার পাতবেন। সেই মতো বুধবার বীরভূমে পৌঁছন প্রীতি। डिसीजन यही लिया कि इनका डिवोर्स हो गया और हम जा रहे हैं मुजफ्फरपुर, बिहार। तो उसका तो एक बच्चे भी है, फैमिली है। तो क्या होगा, हम दोनों प्यार करते थे। वहाँ पे दोस्त है, वहाँ पे जॉब करेंगे। मेरे घर पे मम्मी पापा भाई बहन। हाँ, मम्मी तो मान गई है, बोल रही है आने के लिए, अभी नहीं जाएंगे। অনেকের চোখে বাড়াবাড়ি, তবু একে অপরের হাত ধরে সংসার গড়ি। ইন্দ্রাণীর ইচ্ছে ডানা মেলেছে। ইন্দ্রাণী তার মনের মানুষের সঙ্গে নতুন সংসার গড়বেন ঠিক করেছেন, নিজের ইচ্ছেকে মর্যাদা দিয়ে, নিজের ভালোবাসাকে ভালোবেসে। কিন্তু ইন্দ্রাণীর যে 3 বছরের ছেলে রয়েছে, সে কি মায়ের স্নেহ থেকে বঞ্চিত হবে? আপনার তো একটা সন্তানও আছে, সেক্ষেত্রে কষ্ট হচ্ছে না? অবশ্যই হচ্ছে। বলবো একটাই যে ও ভালো থাকুক, ওর বাবার কাছেও ভালো থাকুক, ও মানুষের মতো মানুষ হোক, এটাই। যৌন প্রবৃত্তি বা সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা জন্মগত। যেখানে পরিবার, বিবাহ, সন্তান ইত্যাদি রয়েছে, সেখানে সে তরুণীকে এক প্রকার ফোর্সফুলি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটা আপাতভাবে স্বার্থপর মনে হলেও কেউই ব্যক্তির যে ওরিয়েন্টেশন বা ব্যক্তির নিজস্বত্ব সেটাকে মেনে নিতে পারেনি, যার ফলে কিন্তু একটি শিশু সেও ক্ষতিগ্রস্ত হয়েছে। রামপুরহাট থেকে অক্ষয় দিবর, নিউজ 18 বাংলা। মায়ের চোখ দান করায় জেল, তারপর জামিনে মুক্ত সমাজকর্মী। কিন্তু মামলা থেকে মুক্তি মেলেনি। মামলা প্রত্যাহারের দাবিতে সরব আমির চাঁদ শেখ। প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে। জেল থেকে মুক্তি পেলেও এখন কিন্তু আমি কেস থেকে মুক্তি পাইনি। মায়ের চোখ দান করেছিলেন সমাজকর্মী ছেলে। অতি সক্রিয় হয়ে সেই আমির চাঁদ শেখকে গ্রেপ্তার করে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় তার পরিবারের আরও 4 জনকে। 3 দিন পর বৃহস্পতিবার আমির চাঁদ সহ পরিবারের সকলেই জামিন পান। চোখ দানের মতো মহৎ কাজ করেও জেল, তারপর জামিন, কিন্তু মামলা থেকে মুক্তি মেলেনি।
আমির চাঁদ চান মামলা প্রত্যাহার করা হোক। জেল থেকে মুক্তি পেলেও এখন কিন্তু আমি কেস থেকে মুক্তি পাইনি। আইসি বলছে না, আমি নাকি কোনো কাগজই দেখাতে পারিনি। তো আইসি আমার সামনেই তো আসলেন না, তো আমি দেখাবো কাগজ? আইসি একবারও তো আমাকে বলবে যে আপনাকে এই ধারা দেওয়া হলো, কোনো কিছুই বলেনি। এখনো আতঙ্কিত আছি। 10-11 জন যারা অভিযোগ করেছে তাদের এগেনস্টেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এবং আইসির এগেনস্টেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি সরকার। জামিন হয়েছে, মামলাটা প্রত্যাহার করা হয়নি, অর্থাৎ তার বিচার চলবে। কিসের বিচার? তার দোষটা কি? তাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে, হেনস্থা চলবে, অর্থ ব্যয় চলবে, সব কিছুই চলবে। অন্যায় করেছে পুলিশ, অন্যায় করেছে অভিযোগকারীরা এবং অন্যায় করেছে পেছনে যারা ষড়যন্ত্রকারী। মরণোত্তর চক্ষুদান একটা আইনি প্রক্রিয়া এবং অঙ্গদান, দেহদান একটা অত্যন্ত সমাজের পক্ষে আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ কাজ। গত রবিবার বাড়িতে মারা যান আমির চাঁদের মা রাবেয়া বিবি। তার ইচ্ছে পূরণ করেন ছেলে, চোখ দান করেন। অথচ আমির চাঁদের প্রতিবেশীরা অভিযোগ করেন মৃতের অঙ্গ নাকি বিক্রি করা হয়েছে। এরপরেই অতি সক্রিয় হয়ে আমির চাঁদ সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে প্রতিবেশীদের একাংশ সমাজকর্মীর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ। এও অভিযোগ বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করা হয়। কোতোয়ালি থানার দ্বারস্থ হন আমির চাঁদের শ্বশুর। 9 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন, যার ভিত্তিতে এফআইআর হয়। এই এফআইআর পর্যন্তই। অভিযোগ, এরপর থেকে পুলিশ নিষ্ক্রিয়। হামলা ও শ্লীলতাহানির অভিযোগে একজনকেও গ্রেপ্তার করেনি। অনেকেরই প্রশ্ন, চোখদানের মতো মহৎ কাজ করলেও অতি সক্রিয় হয়ে আমির চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ, তাহলে সেই আমির চাঁদের বাড়িতে যারা হামলা চালিয়েছেন, শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ, তাদের ধরতে কেন নিষ্ক্রিয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ? আমরা যে জেলে 3 দিন আমাদের নিরপরাধ ভাবে কাটাতে হলো, কেন কাটাতে হলো আমাদের এই 3 দিন? মানুষ কেউ আগিয়ে আসবে তাকে এই চক্ষুদান বা রক্তদান দিতে? কোনো মানুষ কি আগিয়ে আসবে বলেন? কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা খুলনা ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো পর্যন্ত আমাদের নামে উল্টো পাল্টা বলে যাচ্ছে। নিউজ 18 বাংলা। কৃষ্ণনগরে মায়ের চোখ দান করেছিলেন সমাজকর্মী ছেলে। এর বদলা হিসাবে সমাজকর্মী ছেলের চোখ উপড়ে ফেলার হুমকি। চাঞ্চল্যকর অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। আজও আতঙ্কে আমির চাঁদের 9 বছরের ছেলে। শিশুটি এতটাই ভয়ে যে আর বাড়ি ফিরতে চাইছে না। আমার 9 বছরের ছোট ছেলে, সেদিনকে তাকে ফরমান মণ্ডল সে হাত ধরে টেনে নিয়ে, ওই তোর ছেলে আছে, ধর ন্যায়, ওর চোখ দূর তুলে নি। এইবার সেই ছেলেকে ফোন করলাম, তো সে বলছে আমি এখন বাড়ি যাব না, গেলেই আমার চোখ তুলে নেবে। আমার বাচ্চাকে কালকে আমি ফোন করেছি, বলছে মা গো আমি বাড়ি যাব না, আমি বাড়ি গেলে ওরা আমার চোখ দুটো তুলে নেবে, তাই বলছে। ভয়ে কাঠ সমাজকর্মী আমির চাঁদ শেখের 9 বছরের ছেলে। ঘটনার সূত্রপাত গত রবিবার। বাড়িতেই মারা যান সমাজকর্মী আমির চাঁদ শেখের মা। তার চোখ দান করেন ছেলে। এতে প্রতিবেশীদের কুসংস্কার ধাক্কা খায়। অভিযোগ, বেশ কয়েকজন চড়াও হন সমাজকর্মীর বাড়িতে। তখনই নাকি তারা বদলা নিতে চান। চোখ দানের বদলা নিতে 9 বছরের শিশুর চোখ উপড়ানোর হুমকি। আতঙ্কে আমির চাঁদের স্ত্রী মহসিনা তার মায়ের কাছে পাঠিয়ে দেন ছেলেকে, কিন্তু বাচ্চা ছেলেটির কানে এই কথাগুলো বাজতে থাকে। চোখ উপড়ে নেওয়ার সেই হুমকি। আজও বাচ্চাটি ভয়ে কাঠ। তাই মা বাবা বাড়ি ফেরা সত্ত্বেও বাচ্চাটি আর বাড়ি ফিরতে চাইছে না। এখনো আতঙ্কিত আছি। আমার 9 বছরের ছোট ছেলে, সেদিনকে তাকে ফরমান মণ্ডল সে হাত ধরে টেনে নিয়ে, ওই তোর ছেলে আছে, ধর ন্যায়, ওর চোখ দূর তুলে নি। এইবার সেই ছেলেকে ফোন করলাম, তো সে বলছে আমি এখন বাড়ি যাব না, গেলেই আমার চোখ তুলে নেবে। এবং তারা এখন বহাল তবিতে রয়েছে। এই পরিস্থিতিতে কি যে হবে সেটাই আমি এখনো ভেবে পাচ্ছি না। আমার একটা ছোট্ট শিশু সেদিনকে আমাদেরকে তুলে নিয়ে যাওয়ার পর আমার বাচ্চাটা আমার ওইখানে দাঁড়িয়ে ছিল, তারপরে ছেলের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, আয় তোর চোখ তুলে নেবো। আমার ছেলে কান্না করতে করতে আমার মা তখন তাড়াতাড়ি করে নিয়ে ওনাকে ওর হাত ধরে নিয়ে চলে যায়। আমার বাচ্চাকে কালকে আমি ফোন করেছি, বলছে মা গো আমি বাড়ি যাব না, আমি বাড়ি গেলে ওরা আমার চোখ দুটো তুলে নেবে, তাই বলছে।
একটা 9 বছরের বাচ্চার সামনে যদি সমাজ এই রকম ঘটনা ঘটায়, তার মনে কিন্তু চিরস্থায়ী একটা দাগ কিংবা একটা রেখাপাত হয়ে যায়, এবং সেইটা মোছা কিন্তু সারা জীবনে অনেকের কাছে সম্ভব না হতে পারে। এবং এখান থেকে আজকে তো ভয় পাচ্ছে, কিন্তু পরবর্তীকালে বড় রকমের মানসিক রোগ, অ্যাংজাইটি ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, ডিপ্রেশন, ইভেন সাইকোসিস পর্যন্ত হতে পারে। নিউজ 18 বাংলা।